আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবি করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বলছেন এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। 2018 সালের কোটা সংস্কারের আন্দোলনের দাবি ছিল মূলত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা সংস্কার। এবার আন্দোলনকারীরা সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন। দাবি আদায়ে আজ আবারও সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। বিকাল 3:30 থেকে এই কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীদের অবরোধে বুধবার সারা দেশে কার্যত অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লকেট চলে। সারা দেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা। এদিকে প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরছেন শিক্ষকরা। তাদের আশা, দাবি নিয়ে শিগগির সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে 1 জুলাই থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আলাদা ব্যানারে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির কারণে তালা ঝুলছে শ্রেণীকক্ষ ও অফিসে। এতে স্থবির হয়ে পড়েছে দেশের উচ্চশিক্ষা কার্যক্রম। এদিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কথা কেন বলছে? শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা আছে। দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে এই মন্তব্য করেন তিনি। গতকাল কোটা পুনর্বহাল বিষয়ক হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র বহাল রাখে উচ্চ আদালত। ওই পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও মুক্তিযোদ্ধার এক সন্তান। যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। ওনার বক্তব্যটা এমন ছিল যে আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে এগুলো বিষয়ে কথা বলা, মানুষের জনমত সৃষ্টি করা, কিংবা কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ, তারা যেন আইনের মধ্যে চলে আসে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটি হচ্ছে ওনার কথার মূল বিষয়বস্তু ছিল। 3 দিনের দ্বিপক্ষীয় সফর শেষে বেইজিং থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বুধবার রাত 12:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়াও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন। সফরের শেষ দিন 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর 2 দেশ 21টি দলিলে সই করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। দর্শক, কোটা বাতিল আন্দোলন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে সেই বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, জাতীয়ভাবে বিখ্যাত বিতার্কিক মাজহারুল কবির শয়ন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো খ্যাত তানভীর হাসান সৈকত, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রিয়াজ মাহমুদ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিজ্ঞান মনস্ক ছাত্রনেতা সাগর আহমেদ শামেম, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, মৃত্যুকে তুচ্ছ ভয় করা ছাত্রনেতা জনাব রাজিবুল ইসলাম বাপ্পি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, পুরান ঢাকার বুক চিরে বেড়ে ওঠা ছাত্রনেতা বাবু সজল কুণ্ড। আমাদের মাঝে উপস্থিত
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সর্বোপরি আমাদের জন্য আজকে এখানে সংবাদ সংগ্রহ করতে আসা সমাজের বিবেক সম্মানিত ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা, সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন। আজকে যে ইস্যুতে আমরা এখানে সংবাদ সম্মেলন করছি সেই বিষয়টি নিয়ে আপনি ইতিমধ্যে অবগত। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু সুন্দর একাডেমিক পরিবেশ রক্ষায় বিশ্বাস করে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বিশ্বাস করে যে ৭৫ পরবর্তী সময়ে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই ঝঙ্কা বিক্ষুব্ধতার সময় গিয়েছে, যেই অস্ত্রের ঝঞ্ঝনানি গিয়েছে, এদেশের মানবিক বিদ্যালয়গুলোকে, মানবিক বিশ্ববিদ্যালয়গুলোকে, মানবিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দানবীয় অস্ত্রালয়ে পরিণত করার যেই প্রয়াস আমরা ইতিহাসের পাতায় লক্ষ্য করেছি, সেখান থেকে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়িয়ে পুনরায় মানবিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, সেই ধারাকে আমরা বজায় রাখতে চাই। বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারো করার ইতিহাস নেই। আমরা সবসময় বিশ্বাস করি জনদুর্ভোগ তৈরি করে, মানুষের ক্ষতি করে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয়। পাশাপাশি যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা, সেটি হচ্ছে কোটা ইস্যু। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল, ভালো কিছুর সাথে আছে, ভালো কিছুর সাথে থাকবে। পৃথিবীর সকল স্থানেই কোটা ব্যবস্থা সময়ের সাথে সাথে রিফর্ম হয়, বাংলাদেশেও এর ব্যতিক্রম হওয়া কোনো সুযোগ নেই, বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না। অবশ্যই কোটা ব্যবস্থার যৌক্তিক এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাধান এদেশে আসবে এবং এই জন্য প্রয়োজনীয় যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো টেবিল টকে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের মনের অভিপ্রায়গুলো, তাদের আশাগুলো, তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার মানসিকতাকে ধারণ করে। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে, গতকাল আদালতের আদেশের পরেও যেই বিষয়টিকে আবারও তুলে ধরে কিছু সমস্যা সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে বলা হচ্ছে নির্বাহী বিভাগের আদেশ দিতে হবে। নির্বাহী বিভাগের সর্বশেষ কোটা নিয়ে আদেশ হচ্ছে 2018 সালের পরিপত্র। 2018 সালের পরিপত্রে কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে। এরপরে কিন্তু এখন পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো আদেশ দেয়নি। নির্বাহী বিভাগের এই পরিপত্র নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন মানুষ, সেখানে আদালত এই বিষয়টি নিয়ে তাদের মতামত দিয়েছে। পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে গতকাল আবারও আদালত একটি মতামত দিয়েছে। এখন অপেক্ষা, প্রথম যে মতামতটি আসলো সেটির পূর্ণাঙ্গ রায় তো আগে হাতে পেতে হবে। সেটির পূর্ণাঙ্গ রায় যাচাই বাছাই করে গতকালকে যেই বেঞ্চটি আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে। এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়। সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি। আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি বিষয়ে বিশদ তুলে ধরবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, লাখো নেতাকর্মীর প্রাণের স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা, ৩০ লাখ শহীদের রক্তের উত্তরাধিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সিটিজেন বিনির্মাণে সক্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আমাদের গণমাধ্যমের বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের এই আজকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেছেন
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এদেশের শিক্ষার্থীদের অধিকারদের আপসীন কণ্ঠস্বর আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়ালিয়া সিবিনান। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্ধা মাজহারুল কবির শয়ন, সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের। দর্শক, এতক্ষণ দেখছিলেন ছাত্রলীগের সংবাদ সম্মেলনের অংশবিশেষ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বাড়ছে সুরমা নদীর পানি। গত 24 ঘন্টায় এই নদীর পানি 30 সেন্টিমিটার বেড়ে ভোরে শহরের 16ঘর পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 2 দিন জেলায় মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির অবনতি হবে না। গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। এতে 165টি চরের লাখের বেশি মানুষ 10 দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন। সিরাজগঞ্জেও বাড়ছে যমুনা নদীর পানি। এছাড়া জেলার বিভিন্ন পয়েন্টে তীব্র নদী ভাঙন শুরু হচ্ছে। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী আছে জামালপুরে। কুড়িগ্রামে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাড়িঘর এখনো পানিতে ডুবে আছে। টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। দর্শক, বন্যায় কুড়িগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে দুর্গতরা সহায়তা পাচ্ছে কিনা জানাবেন, আর চরাঞ্চলের এখন পরিস্থিতি কি? মাহবুবা, আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলার সুবলপাড়া এলাকার একটি গ্রামীণ সড়কে। এই সড়কটি কিন্তু গতকালও পানি কমে কিন্তু শুকনো হয়েছিল। আজকে কিন্তু সকাল থেকে আবার পানি বাড়ার ফলে কিন্তু এই সড়কটি আবার পানিতে নিমজ্জিত হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখছি যে ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমার সবকটি নদ নদীর পানি কিন্তু ধীরে ধীরে আবার বাড়ছে, ফলে বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিতই বলা যায় রয়ে গেছে। তো চরাঞ্চল এবং নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর বাড়িঘর কিন্তু এখন পর্যন্ত পানিতে তলিয়ে আছে, ফলে কিন্তু যারা উঁচু স্থান এবং ফ্লাড সেন্টারে যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু বাড়িঘরে ফিরতে পারেনি। তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। তাদের খাদ্য সংকট এবং সুপ্রিয় পানি সংকট সহ গবাদি পশুর যে খাদ্য রয়েছে সেগুলো কিন্তু সংকট রয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহযোগিতা করা হচ্ছে। তো আমরা খোঁজখবর নিয়ে যেটি জেনেছি যে এই যে ত্রাণ সহযোগিতা এটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। অনেক মানুষ কিন্তু ত্রাণের বাইরে থেকে যাচ্ছে। আরেকটি বিষয় রয়েছে যে কৃষি খাতে কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে চরাঞ্চল এবং নিম্ন অঞ্চলে। এখানে কিন্তু 7,350 হেক্টর আবাদির জমি কিন্তু এখন পানির নিচে তলিয়ে রয়েছে এবং আমনের যে বীজতলা রয়েছে এগুলো কিন্তু পচে নষ্ট হয়ে গেছে, ফলে কিন্তু আমন আবাদ নিয়ে কিন্তু কৃষকরা সংশয় প্রকাশ করছে। তো পানি কিন্তু একবার কমছে একবার বাড়ছে, এইভাবেই কিন্তু প্রায় 12-13 দিন থেকে কিন্তু এই এলাকাগুলো পানিতে নিমজ্জিত রয়েছে, ফলে কিন্তু মানুষের দুর্ভোগ না কমে কিন্তু দিন দিন বাড়ছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে শহরের শিকদারপাড়া ও পূর্ব পলানকাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার শহরের শিকদারপাড়া এলাকার সাইফুলের ছেলে মোহাম্মদ হাসান ও পূর্ব পলানকাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম। পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পরিবারের সবাই। এ সময় পাহাড়ের মাটি ধসে পড়লে তাতে চাপা পড়ে নিহত হন জমিলা। এছাড়াও শহরের শিকদারপাড়া এলাকায় নিহত হয় শিশু মোহাম্মদ হাসান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।